আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সঙ্গে আছে বিপাশা মজুমদার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা আক্রান্ত ফের হাজার ছাড়ালো। যুক্তরাজ্যে নতুন ধরন দেশে শনাক্ত, বাড়ছে সংক্রমণ। সস্ত্রীক টিকা নিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ভারতকে সব দিয়ে বাংলাদেশ কিছুই পাবে না, তা হয় না, মন্তব্য বিএনপি নেতাদের। তিস্তার পানি বন্টন চুক্তি না হওয়ার প্রশ্ন। কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় 150 জনের বিরুদ্ধে পুলিশের মামলা। জড়িতদের ছাড় নয়, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। মহামারীর 1 বছরে দেশে কিডনি রোগে 3 গুণ আর স্ট্রোকে প্রাণহানি বেড়েছে দ্বিগুণ। পরিসংখ্যান ব্যুরোর তথ্য। করোনায় আয় কমেছে 62% মানুষের, সানেমের রিপোর্ট। গ্রেফতারের পর নির্যাতনের অভিযোগে কার্টুনিস্ট কিশোরের মামলা। আদেশের জন্য জবানবন্দির রিপোর্ট। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। 2 মাস পর করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 1018 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন করোনায় প্রাণ গেছে আরও 7 জনের। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 8496 জনে। 24 ঘন্টায় 17,032 জনের নমুনা পরীক্ষা হয়েছে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,53,105 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,264 জন। সুস্থতার মোট সংখ্যা দাঁড়ালো 5,06,613 জনে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 5.98, সুস্থতার হার 91.59 এবং মৃত্যুর হার 1.54। যুক্তরাজ্যে পাওয়া করোনা ভাইরাসের নতুন ধরন বাংলাদেশে জানুয়ারিতে শনাক্ত হয়েছিল বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার অধ্যাপক এবিএম খুরশিদ আলম। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সপ্তাহের উদ্বোধনে তিনি এই তথ্য জানান। এদিকে যুক্তরাজ্য থেকে সংক্রমিত হয়ে ফেরা ব্যক্তিদের থেকে নতুন করে কেউ আক্রান্ত হননি বলে দাবি করেছে আইইডিসিআর। গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন 501Y.V1 দ্রুত ছড়িয়ে পড়লে দেশটি থেকে আসা যাত্রীদের ব্যাপারে বাড়তি সতর্কতা নেয় বাংলাদেশ। জানুয়ারির শুরুতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামা এক যাত্রীর শরীরে যুক্তরাজ্যের নতুন ভাইরাসের ধরনটি প্রথম শনাক্ত হয়। তারপর সিলেট ওসমানী বিমানবন্দরে শনাক্ত হন আরেকজন। এভাবে মোট 6 জনের শরীরে পাওয়া যায় এই ভাইরাস। খবরটি দেরিতে প্রকাশের কারণ ব্যাখ্যা করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। 3 মাস আগে এটা আবিষ্কৃত হয়েছিল, সেটার আমরা প্রেস মিডিয়া ইত্যাদিতে তখন আসে না, যেহেতু আমরা মাত্র 2 জনের মধ্যে আমরা সেটা পেয়েছিলাম। যেই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, এই ভ্যাকসিনটা সবগুলো স্ট্রেনকে কভার করবে কিনা আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে, আমি জানি যে এটা কভার করবে। 2 মাস পর দেশে করোনায় আক্রান্তের সংখ্যা একদিনে হাজার ছাড়িয়েছে। প্রশ্ন উঠেছে, আবারও সংক্রমণ বাড়ার সঙ্গে এই ধরনটির সম্পর্ক আছে কিনা তা নিয়ে। আইইডিসিআর বলছে, সংক্রমিত ওই ব্যক্তিদের থেকে অন্য কেউ আক্রান্ত হয়নি। আমরা জানুয়ারির প্রথম থেকে মাঝামাঝি সময় পর্যন্ত বেশ কয়েকটি ইউকে ভ্যারিয়েন্টও পেয়েছি এবং সেই অনুযায়ী আমরা আইসোলেশন করে যারা পজিটিভ ছিলেন তারা সুস্থ হয়ে গেছেন এবং অন্যান্য যারা কন্ট্যাক্টে ছিলেন আমরা কন্ট্যাক্টদের ফলো আপ করেছি এবং 14 দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে রেখে টেস্ট করে তারপরে তাদেরকে আমরা বাড়ি পাঠিয়েছি এবং সবাই সুস্থ আছেন এবং আমাদের দেশে যুক্তরাজ্য ভ্যারিয়েন্ট দিয়ে ব্যাপকভাবে কোনো সংক্রমণ এখনো হয় নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যুক্তরাজ্যের করোনার নতুন ধরনটি এরই মধ্যে 83টি দেশে ছড়িয়ে পড়েছে। নতুন এই ভাইরাসটি আগের স্ট্রেনের তুলনায় 70% বেশি গতিতে ছড়ায় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ করোনার টিকা নিয়েছেন। এ সময় তিনি সবাইকে টিকা নিতে ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। বুধবার বিকেলে বঙ্গভবনে করোনা টিকার প্রথম ডোজ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। একই সঙ্গে তার স্ত্রী রাশিদা খানমী টিকা নিয়েছেন। এ সময় বঙ্গভবনের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে গত 4 মার্চ গণভবনে করোনা টিকার প্রথম ডোজ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 27 জানুয়ারি প্রধানমন্ত্রী করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। গত 22 জানুয়ারি ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশে করোনা টিকার প্রথমবারের মতো পৌঁছায়। বিএনপি নেতারা বলেছেন, ভারতের সাথে কানেক্টিভিটি চান তারা, কিন্তু ভারতকে সব দিয়ে বাংলাদেশ কিছুই পাবে না, তা হয় না বলে মন্তব্য করেছেন
বিরোধী নেতারা। তাদের প্রশ্ন, ফেনী নদী আর তিস্তার পানি বণ্টন চুক্তি কেন হয় না? অবিলম্বে নতুন নির্বাচন কমিশন গঠন করে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান বিএনপি নেতারা। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, ডিজিটাল আইন বাতিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপি এই সমাবেশের আয়োজন করে। প্রথমে রাজধানীর মোহাম্মদপুরে পুলিশি অনুমতি মিললেও পরে তা পরিবর্তন করে মঙ্গলবার রাতে খিলগাঁও তালতলা এলাকায় সমাবেশের অনুমতি দেয়া হয়। বিএনপি নেতারা অভিযোগ করেন, স্বাধীনতার 50 বছর পরও জাতিকে দ্বিধা বিভক্ত করে রাখা হয়েছে। এই যে সাম্রাজ্যবাদী শক্তি আজকে আমাদের ঘাড়ের উপর চেপে এসে বসেছে, এই 50 বছর পরে এসে আমি আপনাদের বলতে চাই, তরুণ সমাজ আজকে জেগে উঠেছে, নতুন প্রজন্ম আজকে জেগে উঠেছে। আমরা আর এই ধরনের সাম্রাজ্যবাদী আধিপত্য মেনে নিব না। আমরা সরকারের কাছে আর কোনো অনুমতি যাব না, বিনা অনুমতিতেই আমরা কর্মসূচি পালন করব। ওনারা হয়তো সংখ্যায় অঙ্কতে একটা কাগজে লিখতে পারে, কিন্তু ভোটাররা কি চায় সেটা আজকে আমাদের সকলের সামনে প্রস্তুত হয়েছে। আমাদের সকলের সামনে দেখানো হচ্ছে যে যতই চুরি করুক, জনতা আমাদের সাথে, আমাদের মেয়রদের সাথে, আমাদের ধানের শীষের সাথে। রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন বিএনপির সিনিয়র নেতারা। তারা বলেন, প্রহসনের আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। অবিলম্বে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন বিরোধী নেতারা। আমরা যদি মিটিং করতে চাই ময়দানে, আপনাদেরকে পাঠান কমিউনিটি হলে। এই আপনারা গণতন্ত্র ফেরত দেওয়া? গণতন্ত্র দিয়েই থাকেন, মানুষের জীবন জয় করে থাকেন, তাহলে এই বিএনপির মিটিংয়ে আপনি ভয় পান কেন? এখন ভোটে আর অংশগ্রহণ করছি না, তবে ভোটে অংশগ্রহণ করব যেদিন বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে। যেদিন সুষ্ঠু ভোটের সময় আসবে সেদিন নির্বাচন করব। আমি বলতে চাই, সময় আসবে না, সময় কেউ দেবে না, এই সময় আমাদেরকে বুকের রক্ত দিয়ে আদায় করে নিতে হবে। অবিলম্বে আপনারা ব্যর্থ হয়েছেন, সেই ব্যর্থতার জন্য আমরা পদত্যাগ করুন। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিন, নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমে দেশকে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করুন। অবিলম্বে ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করুন। জনগণের ভোটাধিকার আদায়ে আগামী দিনে ঢাকা মহানগর দক্ষিণ ও চট্টগ্রামেও সমাবেশের কথা জানান বিএনপি নেতারা। বরিশাল, খুলনা এবং রাজশাহীর পর এবার ঢাকা মহানগর উত্তরে সমাবেশ করল বিএনপি। মূলত অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নের দাবিতে তাদের এই সমাবেশ। তবে অবাধ, সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নের আগে তারা বলছেন নির্বাচন কমিশনের পরিবর্তন জরুরি, আর এজন্য আগামী দিনে আরও কঠোর কর্মসূচি বাস্তবায়নের কথাই বললেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। এদিকে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, তিস্তা চুক্তি না করে ফেনী নদীর উপর সেতু নির্মাণ করতে দেয়া প্রধানমন্ত্রীর ভুল সিদ্ধান্ত। তার মতে, নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের সাথে বন্ধুত্ব হতে পারে না। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আপনি একটা মহাভুল করেছেন। এই ফেনী নদীর উপরে যে ব্রিজটা দিয়ে খুব ভুল কাজ করেছেন। অন্তত আপনি বলতে পারতেন, আমার যে তিস্তার ইটাকে সমাধান করো, আমার যে অন্যান্য যে পাওনাগুলি আছে সেগুলি করো। এই তারা ফেনী নদীকে দখল করে নিলেন। আসলে এই ফেনীর যে চুক্তি ছিল, তারা যতটুক পানি নেওয়ার কথা তা না নিয়ে অনেক গুণ বেশি পানি নিয়ে যাচ্ছে, এবং এটা ফেনী ছিল আমাদের নদী, সেটাকেও তারা আন্তর্জাতিক করে ফেলল। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় এ পর্যন্ত 28 জনকে গ্রেফতার করা হয়েছে, আর 98 জনের নাম উল্লেখ করে মোট 150 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ফের সংঘর্ষের শঙ্কায় কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভায় 144 ধারা জারি করেছে প্রশাসন। নোয়াখালী প্রতিনিধি নুরুল আমিনের রিপোর্ট। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাটে মঙ্গলবার রাতে আওয়ামী লীগের দুই পক্ষের গোলাগুলিতে হতাহতের ঘটনার পর জারি করা হয় 144 ধারা। উপজেলা সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও র্যাব সদস্যরা টহল দিচ্ছে। বসুরহাট বাজারের বেশিরভাগ দোকানপাট বন্ধ।
সংঘর্ষের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হাতবোমা, দেশীয় অস্ত্র, লাঠি সোটা সহ 28 জনকে গ্রেফতার করা হয়। দায়ের হয়েছে মামলাও। আজকে সকাল থেকে 144 ধারা জারি আছে এবং এটা বলবৎ রাখার জন্য পুলিশ, ম্যাজিস্ট্রেট, র্যাব সবাই যৌথভাবে কাজ করছে এবং পরবর্তীতে যাতে কোনোভাবে বিশৃঙ্খলা না হয়, কোনোভাবে আর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাওয়ার জন্য এই জন্য আমরা একদম তৎপর রয়েছি এবং পরবর্তীতে আর আমরা কঠোর অবস্থানে আছি যাতে করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। মঙ্গলবার রাতে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা খিজির হায়াত খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আলাউদ্দিন নামে একজন নিহত এবং 15 জন গুলিবিদ্ধ সহ 40 জন আহত হন। বিগত 2 মাস আগ থেকে বলতেছি যে নোয়াখালী এবং ফেনীর অপরাজনীতি হোতা একরামুল করিম চৌধুরী এবং নিজাম হাজারীর নেতৃত্বে এখানে সন্ত্রাস, নানা অনিয়ম চলছে, অস্ত্রবাজি চলছে, মোস্তানি চলছে। এটা বন্ধ করা দরকার, কিন্তু কোনো পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যার কারণে আজকে 2টা লাশ এখানে করছে। এদিকে সংঘর্ষে নিহত আলাউদ্দিনকে চরফকিরা গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। আমার এখন এই 2টা সন্তান, আমি কি করুম গো? আপনারা আমার নিউজ ডেস্ক। এদিকে কোম্পানিগঞ্জের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, এ ঘটনায় কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। ঘটনা তদন্ত করে রিপোর্ট দিতে জেলা আওয়ামী লীগকে নির্দেশনা দেওয়া হয়েছে। রিপোর্ট এলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। আলোচনা সভায় সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোম্পানিগঞ্জে সংঘর্ষে একজন দলীয় কর্মী নিহতের ঘটনা দুঃখজনক। ঘটনাটি সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে তিনি বলেন, আইন সমানভাবে প্রযোজ্য। জানান, এরই মধ্যে ঘটনার সাথে জড়িত অনেককে গ্রেফতার করা হয়েছে, অভিযান চলছে। এ ঘটনা যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশৃঙ্খলা বা সংঘর্ষের সাথে যে বা যারাই জড়িত থাকুক তাদের পরিচয় না দেখে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য, কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। কারো অপকর্মের জন্য শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জন ম্লান হতে দেয়া হবে না বলে মন্তব্য তার। এ দুঃখজনক ঘটনার বিচার হবেই। আমি তদন্তপূর্বক রিপোর্ট গঠনের জন্য দলীয়ভাবে নোয়াখালী জেলা আওয়ামী লীগকে নির্দেশনা দিয়েছি। জেলা থেকে রিপোর্ট এলে কেন্দ্রীয় আওয়ামী লীগ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। বেশ কিছুদিন থেকে কোম্পানিগঞ্জ তথা বসুরহাট এলাকা জনজীবনে অস্থিরতা বিরাজ করছিল। সরকার এখন কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে। আশা করছি শীঘ্রই জনজীবনে স্বস্তি ফিরে আসবে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। মহামারীর 1 বছরে দেশে কিডনি রোগের মৃত্যু 3 গুণ বেড়েছে। স্ট্রোকে প্রাণহানি বেড়েছে দ্বিগুণ। হার্ট অ্যাটাক, লিভার ক্যান্সার ও ডায়াবেটিসের মতো জটিল অসুখ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় 365 দিনে মারা গেছেন 8.5 লাখ মানুষ, যা আগের বছরের তুলনায় 31,000 বেশি বলে জানিয়েছে সরকারি পরিসংখ্যান প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চাল, তেল ও মুরগির দাম বৃদ্ধিতে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 5.32%। করোনার দুর্যোগে দেশে এ পর্যন্ত প্রাণ গেছে 8,500 মানুষের। তবে এর চেয়েও উদ্বেগের বিষয় হলো জটিল রোগে মারা যাওয়ার হিসাব। মাঠ পর্যায়ের তথ্য বিশ্লেষণ করে পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, কিডনি রোগে মৃত্যু 18,000 বেড়েছে। 1 বছরের ব্যবধানে ব্রেন স্ট্রোকে মৃত্যু বেড়েছে 40,000। প্রতিষ্ঠানটির প্রতিবেদন বলছে, দেশে হৃদরোগে মৃত্যু কমেছে, তবে হার্ট অ্যাটাকে প্রাণহানি 33,000 বেড়েছে। ডেঙ্গু, নিউমোনিয়ার মতো কিছু অসুখে মৃত্যু কমলেও ক্যান্সার ও প্যারালাইসিসে প্রাণহানি বেড়েছে উদ্বেগজনক হারে। ব্লাড ক্যান্সার বেড়েছে, ব্রেইন স্ট্রোকের বেড়েছে অনেক। সেখানে 45,502 জন ছিল, 2020-এ সেটি 85,360 জন হয়েছে। আমরা এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব যে এইগুলোতে মৃত্যুর হার বেশি বা বেড়ে যাচ্ছে। বাজার বিশ্লেষণ করে পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, শাকসবজির দাম কমলেও চাল তেলের বাড়তি দর ফেব্রুয়ারিতে উস্কে দিয়েছে মূল্যস্ফীতি। কারণটা তো আমরা সরাসরি বলতে পারবো না যে কী কারণে বেড়েছে, তবে বাজারের যে প্রাইস সেগুলি বেড়েছে। খাদ্যের ক্ষেত্রে চাল, ব্রয়লার মুরগি, ভোজ্য তেল, চিনি ইত্যাদির ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে বেড়েছে।
রড সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি প্রায় 0.5% বেড়েছে। তবে 2019 সালের তুলনায় এই মূল্যস্ফীতি কম বলে জানিয়েছেন বিবিএসের কর্মকর্তারা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে গবেষণা সংস্থা সাউথ এশিয়া নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম জানিয়েছে, করোনার কারণে প্রায় 62% মজুরি ভিত্তিক এবং 80% স্ব-উদ্যোগে নিয়োজিত মানুষের আয় কমে গেছে। এদের মধ্যে প্রায় 50% মানুষ গ্রামে ফিরে যেতে বাধ্য হয়েছেন, তবে অনেকে শহরে ফিরে এলেও আগের কাজ আর ফিরে পাননি। একই কারণে 20% প্রবাসী কাজ হারিয়েছেন। এর মধ্যে মালয়েশিয়া, কুয়েত ও ওমান প্রবাসীরা বেশি কাজ হারিয়েছেন বলে গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে। সঠিক নীতি না নিলে আগামী 2-1 বছরেও করোনার ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন বক্তারা। করোনার কারণে মজুরিভিত্তিক কাজে জড়িত ও অভিবাসীদের উপর কী ধরনের প্রভাব পড়েছে তা নিয়ে জরিপ করে গবেষণা সংস্থা সানেম। গত বছর মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত করোনায় ক্ষতিগ্রস্তদের উপর ভিত্তি করে এই জরিপ চালানো হয়। এতে দেখা যায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবহন, হোটেল, পর্যটন সহ বিভিন্ন খাতে জড়িত মজুরিভিত্তিক মানুষেরা। অনেকে বাধ্য হয়েছেন শহর ছেড়ে গ্রামে ফিরে যেতে। কেউ কেউ ফিরে এলেও আগের কাজ আর ফিরে পাননি। বুধবার ভার্চুয়ালি প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। অ্যারাউন্ড 62% তারা বলেছে তাদের আয় কমেছে। যারা নির্মাণ কাজে রয়েছে, যারা পরিবহন খাতে রয়েছে, তাদের বেশি শতাংশ মানুষ কিন্তু বলছে যে তারা তাদের আয়ের ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করেছে। আর স্বনিয়োজিত কাজে যারা রয়েছে তাদের 80% মতো উৎপাদনের ক্ষেত্রে, তাদের প্রফিটের ক্ষেত্রে তারা নেতিবাচক প্রবণতা লক্ষ্য করেছে। আগের যারা ইম্প্যাক্টেড তাদেরকে নিয়ে আমরা কিন্তু ডিল করছি। লেবার মার্কেটে কিন্তু ইতিমধ্যে আরো 20 লক্ষ ইয়াং ফেস ঢুকে গেছে। তাদের কি হলো সেই খবরটা কিন্তু আমরা এখানে নিচ্ছি না। এবং তার মানে যে আনএমপ্লয়মেন্ট যে গভীরভাবে বেড়ে যাচ্ছে, স্ট্রাকচারাল টাইপ অফ আনএমপ্লয়মেন্ট। বক্তারা বলেন, করোনার কারণে 4 লাখ প্রবাসী কাজ হারিয়ে দেশে ফিরেছে। সঠিক নীতির অভাবে ভবিষ্যৎ রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে শঙ্কা তাদের। Those who are in distress তাদেরকে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের ভেতরে অথবা ওয়ান টাইম ক্যাশ গ্রান্টের ভেতরে নিয়ে আসা হোক, কিন্তু সেটা আমরা করতে পারিনি। এই কারণে আমরা বলছি লং টার্মে এখন আমাদের একটা এমার্জেন্সি গাইডলাইন, এমার্জেন্সি সিচুয়েশন গাইডলাইন আমাদের প্রয়োজন, যেটা ইন্টারন্যাশনাল লেবার মাইগ্রেশনের ক্ষেত্রে নেই। কয়েক লক্ষ লোক চলে এসছে এবং গত 8 মাসে কেউ যেতে পারেনি। ফলে একটা ভয়ানক রকমের মানে এখানে একটা কন্ট্রাকশনই আমরা দেখতে পাই। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ধরে রাখতে হলে শুধু পণ্য ভিত্তিক নয়, খাত ভিত্তিক নীতি প্রণয়ন করতে হবে বলে মনে করেন বক্তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। আগামী 17 মার্চ থেকে জাতীয় প্যারেড স্কয়ারে 10 দিনব্যাপী অনুষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করবে সরকার। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, নেপাল ও মালদ্বীপের রাষ্ট্রপতির উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সীমিত আকারের অনুষ্ঠানে অতিথিদের করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে বুধবার সচিবালয়ে বৈঠক করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে নিরাপত্তা বিষয়ক উপকমিটি। প্রায় 2 ঘন্টা বৈঠকের পর ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 17 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হবে রাজধানী ঢাকাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায়। 10 দিনব্যাপী অনুষ্ঠানে আগত রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিদেশি অতিথিদের সকল যাতায়াতের নিরাপদ ব্যবস্থা এবং যে সকল হোটেলে তারা অবস্থান করবেন সেই হোটেলগুলোর অভ্যন্তরে এবং বাহিরে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় প্যারেড স্কোয়ারে আগামী 17 থেকে 26 মার্চ পর্যন্ত 10 দিনব্যাপী ধারাবাহিকভাবে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয় প্যারেড স্কোয়ারের নিরাপত্তা ব্যবস্থা সমন্বয়ের জন্য একটি নিরাপত্তা কন্ট্রোল রুম থাকবে। সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সমূহকে আহ্বান করা হচ্ছে তারা যেন যথাযোগ্য মর্যাদার সঙ্গে এবং তারা যেন আমাদেরকে কোঅপারেশন করে, সহযোগিতা করে এই সমস্ত অনুষ্ঠানগুলো হওয়ার জন্য। জাতির জনকের জন্মশতবার্ষিকীর মূল অনুষ্ঠানে অংশ নিচ্ছেন 4টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এ সংখ্যা আরও বাড়তে পারে
তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার সিদ্ধান্ত হয় বৈঠকে। পর্যন্ত 4 জন মালদ্বীপের রাষ্ট্রপতি, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, নেপালের রাষ্ট্রপতি এবং ভারতের প্রধানমন্ত্রী, এই 4 জনের সফর নিশ্চিত হয়েছে। বিস্তারিত আমরা পরে জানিয়ে দেব। যাদেরকে দাওয়াতটা দেব তাদেরকে প্রত্যেককে আমরা বলে দিচ্ছি যে কোভিড টেস্ট করতে হবে এবং এটা বাধ্যতামূলক এবং সেটা 48 ঘন্টা এটা ভ্যালিডিটি থাকবে। কোভিড টেস্টের রিপোর্টটা, নেগেটিভ রিপোর্টটা তারা সঙ্গে নিয়ে আসবে। বিদেশিদের আগমন উপলক্ষে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের পর নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নাম না জানা আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন তিনি। আদালতের কাছে কিশোর তার উপর নির্যাতনের বিচার চেয়েছেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস প্রায় আধা ঘন্টা কিশোরের জবানবন্দি রেকর্ড করেন। এ সময় কিশোর তার উপর নির্যাতনের বর্ণনা দেন। আদালতের কাছে কিশোর বলেন, গত বছরের 2 মে সন্ধ্যা 6:45 দিকে তার কাকরাইলের বাসায় 17-18 জন লোক এসে তাকে প্যান্ট শার্ট পরে বাইরে আসতে বলেন। এ সময় তার মুঠোফোন ও কম্পিউটার জব্দ করেন ওই লোকগুলো। কিশোর ওই লোকদের কাছে জানতে চান কি অপরাধে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং কোনো গ্রেফতারি পরোয়ানা রয়েছে কিনা। এরপর 5 মে হেফাজতে নেয়ার আগ পর্যন্ত তাকে অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন করা হয় বলে কিশোর আদালতের কাছে অভিযোগ করেন। মামলার আবেদনের বিষয়ে 2-1 দিনের মধ্যে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছে আদালত। স্বাধীন করো, স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। স্বাধীনতার 50 বছরেও বহু ধারায় বিভক্ত দেশের শিক্ষা খাত। মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম, সাধারণ কারিগরি, অনানুষ্ঠানিক সহ নানা ভার্সন। শিক্ষা এই বহু ধারা জাতিকেও বিভক্ত করছে। এর ভয়াবহ পরিণতির সংখ্যা বিশেষজ্ঞদের। তারা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও বাড়েনি শিক্ষার মান। এজন্য এই খাতে আরও বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তারা। সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্ট। 71-এ যুদ্ধবিধ্বস্ত নবীন রাষ্ট্র বাংলাদেশ ছিল কৃষি প্রধান। শহর কেন্দ্রিক পড়ালেখা চলতে থাকলেও গ্রামে তার ব্যতিক্রম। শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, আর্থিক সংকটেও এজন্য দায়ী। 1972 সালে 43 কোটি টাকার শিক্ষা বাজেট 2020 সালে বেড়ে দাঁড়িয়েছে 61,000 কোটি টাকা। 30% সাক্ষরতার হার বেড়ে হয়েছে 74.7%। একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 7,500 থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2.25 লাখ। 1972 সালে প্রায় 24 লাখ শিক্ষার্থী থাকলেও বর্তমানে তা 4 কোটিরও বেশি। বেড়েছে শিক্ষক সংখ্যাও, প্রায় 75,000 থেকে এ সংখ্যা এখন 13 লাখের বেশি। ভবন কোনো বিষয় না, বিষয় হচ্ছে মানুষ, প্রশিক্ষক তৈরি করা। একটা কথা আছে দেশে বাংলায়, ছেঁড়া ছালায় বালাম চাল। ছালা ছেঁড়া হতে পারে, বালাম চাল থাকতে পারে, বিল্ডিং ভালো না হতে পারে, কিন্তু প্রশিক্ষক ভালো দরকার। আমাদের এখন দেখুন কত সুন্দর অফিস কক্ষ হয়েছে। আমাদের স্বাধীনতার প্রাক স্বাধীনতায় এই অবস্থা ছিল না। বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য মতে 6ষ্ঠ থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী 26,627, মাদ্রাসায় 24,91,264। বিশেষজ্ঞরা বলছেন, বাংলা, ইংরেজি ও মাদ্রাসা ভার্সনের নামে শিক্ষায় বিভাজন তৈরি হচ্ছে। নানামুখী শিক্ষা ব্যবস্থা দেশের জন্য অভিশাপে পরিণত হচ্ছে। তারা বলছেন, 2010 সালে জাতীয় শিক্ষানীতি 11 বছরেও বাস্তবায়ন হয়নি। এটা অত্যন্ত ভয়াবহ হতে পারে যে আমরা শিক্ষার মধ্য দিয়ে সমস্ত দেশের মানুষকে একত্র করতে পারছি না, ঐক্যবদ্ধ করতে পারছি না। শিক্ষার মধ্য দিয়ে আমরা বিভক্ত করছি শ্রেণীতে শ্রেণীতে। শিক্ষার গুণগত মানও প্রশ্নবিদ্ধ। বিভিন্ন র্যাঙ্কিংয়ে দেখা যায় দিনকে দিন দেশের বিশ্ববিদ্যালয়ের মান পড়ে যাচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগই শিক্ষার মানও নিম্নমুখী। যুগোপযোগী সিলেবাস, ফ্যাকাল্টি না থাকা এর অন্যতম কারণ বলছেন শিক্ষাবিদরা। ভালো শিক্ষক না পেলে তো আপনি ভালো শিক্ষার মান বাড়বে না। যোগ্য শিক্ষককে শিক্ষাক্ষেত্রে আনতে হবে, কাজেই তাদের বেতন ভাতা দেখতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে, তাদেরকে যেটা আমরা বলি যাদের নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে। সাবেক সচিব এনআই খানের মতে,
বাস্তব ও কর্মমুখী শিক্ষার অভাবে দেশের বেকারের সংখ্যা বাড়ছেই। আমাদের বিশ্ববিদ্যালয়ের বা মঞ্জুরি কমিশন থেকে কেন চাহিদা অনুযায়ী সাবজেক্ট করতে পারবে না? কেন ইসলামী হিস্ট্রি, ইতিহাস এবং অন্যান্য সাবজেক্টগুলো, পলিটিক্যাল সায়েন্স কেন মফস্বল শহরে দেবে? তারাই তো অনুমোদন দেন। কেন সেগুলো বন্ধ করে সুইচ ওভার করা হয় না? আমাদের কিছু আনরিজনেবল পিপল দরকার যারা টেকনিক্যাল এডুকেশনকে রিফর্ম করতে পারে। প্রত্যেকটা পলিটেকনিক না করে মনোটেকনিক করে সারা দেশে 500 মনোটেকনিক হবে এবং সেই মনোটেকনিক একটা বিষয়ে স্পেশালাইজেশন হবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সময় উপযোগী শিক্ষা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। শিক্ষার গুণগত মান উন্নয়ন করা যাদের দায়িত্ব কিংবা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন যারা, তাদের সন্তানরা এখন উচ্চশিক্ষায় পাড়ি জমাচ্ছেন বিদেশে। বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থা থেকে উত্তরণে বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষা সবার জন্য নিশ্চিত করতে হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম বলেছেন, ই কমার্স সহ ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে রাজস্ব আদায় বাড়ানো হবে। এজন্য কাজ করছে এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনায় এই তথ্য জানান তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, উন্নয়নের স্বার্থে রাজস্ব আদায় বাড়াতেই হবে। সেক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মকে রাজস্ব আদায়ের বড় উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাজস্ব আদায় প্রক্রিয়ায় ডিজিটালাইজেশনের উপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান। প্রাক বাজেট আলোচনায় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়ে বলেন, কোভিড বাস্তবতায় লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হবে না, তাই বাস্তবসম্মত রাজস্ব লক্ষ্যমাত্রা নেওয়া উচিত। 5 বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ বের হওয়ার প্রস্তুতি বাজেট প্রক্রিয়া এখন থেকে নেওয়ার পরামর্শ দেন আলোচকরা। দুর্নীতি বন্ধে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আব্দুল্লাহ। আর নতুন কমিশনার জহুরুল হক বলেছেন, অর্থ পাচার বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুদক চেয়ারম্যান বলেছেন, দীর্ঘসূত্রিতা বন্ধ, আইনের যথাযথ প্রয়োগ এবং সবার জন্য আইনের সমান ব্যবহার নিশ্চিত করা হবে। জনগণের আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা থাকবে। কমিশনের সবাই একসাথে বসে একটি কর্মপরিকল্পনা ঠিক করা হবে। এত বছরেও বেসিক ব্যাংক দুর্নীতি তদন্ত কেন শেষ হয়নি তা দেখা হবে। দুদকের অভ্যন্তরে স্বচ্ছতা আনা হবে বলেও জানান দুদক চেয়ারম্যান। এ সময় নতুন কমিশনার জহুরুল হক বলেন, বিদেশে টাকা পাচার দেশের একটি বড় সমস্যা। আদালতের নির্দেশনা মেনে অর্থ পাচার বন্ধ করে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। চট্টগ্রামের হাটহাজারীতে এক মাদ্রাসার ছাত্রকে মারধরের ভিডিও ভাইরালের পর এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে হাটহাজারী সদরের মার্কাজুল ইসলামিক একাডেমি নামের হাফেজি মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয় মাওলানা ইয়াহিয়াকে। গতকাল বিকেলে ঘটনা ঘটে। মারধরের ভিডিও সন্ধ্যার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। হেফাজ বিভাগের শিশুটিকে দেখতে গতকাল তার বাবা মা মাদ্রাসায় আসেন। তারা চলে যাওয়ার পর শিশুটি মাদ্রাসা থেকে বের হয়। তখন শিশুটিকে ধরে মাদ্রাসার ভেতরে নিয়ে মারধর করেন শিক্ষক ইয়াহিয়া। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো একবার। করোনা আক্রান্ত ফের হাজার ছাড়ালেও যুক্তরাজ্যের নতুন ধরন দেশে শনাক্ত, বাড়ছে সংক্রমণ। সস্ত্রীক টিকা নিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ভারতকে সব দিয়ে বাংলাদেশ কিছুই পাবে না তা হয় না, মন্তব্য বিএনপি নেতাদের। তিস্তার পানি বন্টন চুক্তি না হওয়ার প্রশ্ন। কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় 150 জনের বিরুদ্ধে পুলিশের মামলা। জড়িতদের ছাড় নয়, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। মহামারীর 1 বছরে দেশে কিডনি রোগে 3 গুণ আর স্ট্রোকে প্রাণহানি বেড়েছে দ্বিগুণ। পরিসংখ্যান ব্যুরোর তথ্য। করোনায় আয় কমেছে 62% মানুষের, সানেমের রিপোর্ট। গ্রেফতারের পর নির্যাতনের অভিযোগে কার্টুনিস্ট কিশোরের মামলা। আদেশের জন্য জবানবন্দি রেকর্ড। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision-এ সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকায় ধন্যবাদ।